নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। বাইখোড়া থানা নতুন ভবন নির্মাণে 7.84 কোটি অনুমোদন। রামনগরে আদালতের উচ্ছেদ অভিযানে ভুল জরিপে অসম্পূর্ণ জমি বিতর্কে নতুন জটিলতা তৈরি। নাগরজলায় রাজনৈতিক সংঘর্ষ, বিএমএস কর্মীরা আহত, উত্তেজনায় বিরাজ। তেলিয়ামুড়ায় বাইক দুর্ঘটনায় 26 বছরের যুবকের মৃত্যু, শোকের ছায়া। 29 কোটিতে 2 মাস বেতন বন্ধ, নিয়মিতকরণের দাবিতে মনরেগা কর্মীদের ডেপুটেশন। বিশালগড় এসডিএম অফিসে দেরিতে উপস্থিতি এবং দালাল চক্রের দৌরাত্মে পরিষেবা ব্যাহত, ক্ষোভ সাধারণ মানুষের। বগাভাই বনভূমি থেকে অবৈধ মাটি কাটা পরিবেশে ক্ষতিগ্রস্ত। নিয়মিতকরণের দাবিতে খোয়াই এমজি এনআরইজিএ কর্মীরা জেলা প্রশাসনে ডেপুটেশন প্রদান। শেখের কোর্টে নাবালিকাকে পিস্তল দেখিয়ে হুমকি, তদন্তের নতুন সূত্র পুলিশের হাতে। পিয়ারবাড়ি থানার একাধিক অভিযানে বিপুল পরিমাণে গাঁজা ও চোরা চালানের কাপড় উদ্ধার, গ্রেফতার 2। কোয়াংফাইয়ে জলাশয়ে ব্যক্তির মৃত্যু, খিঁচুনি রোগের কারণে দুর্ঘটনার আশঙ্কা, তদন্তে পুলিশ। তেলিয়ামুড়ার মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো 26 বছরের যুবক সাগর সরকার। লোকনাথ উৎসব থেকে ফেরার পথে দুর্ঘটনা, শোকে স্তব্ধ গামাইবাড়ি এলাকা। তদন্ত শুরু করেছে পুলিশ। ফের তেলিয়ামুড়ায় পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া গিলাতুলি সড়কের নয়নপুর এলাকায়। মৃত যুবকের নাম সাগর সরকার, বয়স 26, বাড়ি গামাইবাড়ি এলাকায়। সে মৃত সুশীল সরকারের পুত্র। জানা গেছে, লোকনাথ বাবার উৎসব উপলক্ষে এক বন্ধুর বাড়িতে মূর্তি পৌঁছে দিয়ে কয়েকজন বন্ধু মিলে বাইকে করে ফিরছিল। ফেরার পথে নয়নপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দমকল কর্মীদের খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত সাগর সরকারকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। রাত প্রায় 12টা নাগাদ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। বুধবার দুপুরে ময়নাতদন্ত সম্পূর্ণ হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। যুবকের অকাল মৃত্যুতে গামাইবাড়ি সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে পুলিশ জানিয়েছে, রাতে এই দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। এখান থেকে ওই লোকাল মানুষের খবর দিছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকটা হয়ে রয়েছে, আর ওই যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে এরে ওই ফায়ার সার্ভিসে নিয়ে আসি। তখন আমি স্পটে গেছি, স্টাফ লইয়া গিয়া বাইকটা উড়াইয়া থানাতে নিয়ে আসি। থানাতে নিয়ে লগে সঙ্গে হসপিটাল আইসি। আর একটা ছেলে 22 বছর হইব, স্পট ডেট মানে জায়গা স্পট ডেট হয়ে গেছে। মানে এর নামটা আমরা লইলাম। এর নাম হচ্ছে সাগর সরকার, বাবার নাম লেট সুশীল সরকার, বাড়ি গামাইবাড়ি নাথবন্ধের সঙ্গে। ডাক্তার লোক হচ্ছে, ডাক্তার হয়েছে এখানে আসছে ওরা মৃত অবস্থা হয়েছে। কতজন আসলে এমন কোনো আসেনি? আমি একজন, তার সঙ্গে একটা ছেলের পাইছি স্পটে, এর কাছে বাইকের চাবিটা আসলো, ওর থেকে বাইকের চাবিটা নিয়ে বাইকটা থানাতে। বাইকের নাম্বারটা আছে আপনার কাছে? বাইকের নাম্বারটা টিয়া 06E 655 6550। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর ঘিরে ত্রিপুরায় কড়া নিরাপত্তা। সার্কিট হাউস থেকে লিচু বাগান রুটে কনভয়ের ট্রায়াল রান চালানো হয়। যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ত্রিপুরা সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। তাঁর আগমনের পূর্বে বুধবার সার্কিট হাউস থেকে লিচু বাগান পর্যন্ত রুটে কনভয়ের ট্রায়াল রান পরিচালনা করা হয়। ট্রায়াল রান চলাকালীন নির্দিষ্ট সময়ের জন্য সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের আধিকারিকরা কনভয়ের গতিবিধি, রুটের নিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যবেক্ষণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নির্বিঘ্ন এবং নিরাপদ করতে ট্রায়াল রান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রশাসন সূত্রে খবর। ট্রায়াল রান চলাকালীন কিছু সময়ের জন্য সাধারণ যাত্রীদের সামরিক অসুবিধার সম্মুখীন হতে হলেও নিরাপত্তার স্বার্থে প্রশাসনের এই উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কি সমস্যা হচ্ছে আপনাদের? আমরা তো কইতে পারি না, আমরা এদিকে আইসি হঠাৎ বলছি। আমরা যেমন ইউরো কমপ্লেক্সে সার্ভে সেরা আইসে রাস্তা পথ কিরকম মানে কি এই যে অসুবিধা হচ্ছে আপনাদের, এই বিষয়টা নিয়ে কি বলবেন? কিয়া করবো, তারার মধ্যে তারা কোন সময় ক্লিক কী করে কীটা করে, এটা তো কিছু একটা জানানোর দরকার ছিল আগে, যে এইদিকে রাস্তা বন্ধ থাকবে, তার কারণে আমরা অন্যদিকে আসতাম। হঠাৎ আসি রাস্তা বন্ধ। জীবিত থেকে কোন দিক দিয়ে আইছেন? সার্কিট হাউস দিয়ে আইছি, কোনো সেদিক দিয়ে আবার গাড়ি পাবো। হ্যাঁ, তারপরে গাড়ি অন্ত গাড়ি নিয়ে হাইটে দিতে হইতেছে। জীবিত পেশেন্ট ফালাই দিয়ে আইছি। আপনার বাড়ি কোথায়? ওই হাইকোর্টের লোকে। ওই হাইকোর্ট পর্যন্ত যাবে? কতটা দূরত্ব? দূরত্বটা তো কেমনে মুখ করে
এই যে রৌদ্রের মধ্যে যেন লাইটটা দিতেছেন, যে তখন আমার সমস্যা- স্বামী অসুস্থ রোদের ভিতরে পরিশ্রম করে লাইটটা যাইতে হইব এই জায়গাতে এসে গাড়ি পেয়েছেন না, এত পর্যন্ত আগে গাড়ি দিচ্ছি পুলিশ কি তা কইছে আপনাদের? পুলিশে তো জিজ্ঞেসি না কইছে গাড়ি এদিক দেওয়া লাগতো না। খোয়াই কৃষি বিজ্ঞান কেন্দ্রে আঙুর চাষ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি ও নাবার্ড প্রকল্পের সূচনা। বিকল্প উচ্চমূল্যের ফসল হিসেবে আঙুর চাষ জনপ্রিয় করতে কৃষকদের উৎসাহিত করলেন অতিথিরা। খোয়াই কৃষি বিজ্ঞান কেন্দ্রে আঙুর চাষের উপর একদিনের মাঠ ভিত্তিক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ। একই সঙ্গে নারবারের অনুদানে বিভিন্ন প্রজাতির আঙুরের মূল্যায়ন এবং জনপ্রিয়করণ প্রকল্পেরও আনুষ্ঠানিক সূচনা হয়। উপস্থিত ছিলেন রতনলাল নাথ, টিঙ্কু রয়, অমলেন্দু দাস সহ কৃষি দপ্তর ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রীবৃন্দ এবং অতিথিরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের আঙুর বাগান পরিদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন জাতের আঙুরের উৎপাদন, গুণগত মান এবং মিষ্টতা পরীক্ষা করে দেখেন। কৃষকদের মধ্যে আঙুর চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং বিকল্প উচ্চ মূল্যের ফসল হিসেবে আঙুর চাষকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে রাজ্যে ফল চাষের প্রসার ও কৃষকদের আয় বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। নারবারের সহযোগিতায় শুরু হওয়া এই প্রকল্প ভবিষ্যতে আঙুর চাষের সম্ভাবনা মূল্যায়ন এবং কৃষকদের মধ্যে এর সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়। হাজার হাজার কানি চাষ হয় আঙুর, এবং মহারাষ্ট্রের সবচেয়ে বেশি, কর্ণাটক এরপরে, এগুলি ধীরে ধীরে অন্য জায়গাতে হয়। এবং ভারতের আঙুরের গড় উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি রেট যেটা, এটা হলো 24 মেট্রিক টন। তো আমাদের এটার জন্য, এবং ছিলেন আজকে নেই ডক্টর সুজয় সাহা, উনিও ছিলেন, রয়েছেন ডক্টর নিশান দেশমুখ, ওই দাদা উনিও এসছেন, ওনারা এবং ডক্টর রতন দাস যিনি এখানে দায়িত্বে আছেন, ওনারা সবাই মিলে এটাকে রিসার্চ করতে 4টা ভ্যারাইটিকে ওনারা দেখলো যে না 2টা হবে না, আর 4টার মধ্যে 2টা ওয়াইন ভ্যারাইটি, অর্থাৎ এটা দিয়ে শুধু মদ তৈরি হবে। যদি আপনি তখন বলে, ধরুন আইপিএল এর একটা টিকিট পেলেন না, আইপিএল খেলা দেখার আপনার খুব শখ উঠেছে, বা শ্রেয়া ঘোষাল ত্রিপুরাতে এসেছে, টিকিটটা পেলেন না, তখন ফিরে তুই তো টিকিট পেলি না, যাবি না, না এটা কি কাজে না। অর্থাৎ আঙুর ফল টক, এটা প্রবাদের মাধ্যমে এমন বলেছে যে আসলে আঙ্গুর এমন একটা জিনিস, এমন একটা ফল যেটা চিন্তা করা যায় না। এখানে একটু আগে টেবিলের উপরে দিয়েছে, এটা গ্রিন কালার, আর একটা আছে। বাইকুড়া থানার নতুন ভবন নির্মাণে 7,84,00,000 টাকা মঞ্জুর। জোলাইবাড়ির আধুনিক পুলিশ পরিকাঠামো গড়ে তুলতে স্থান পরিদর্শন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও প্রশাসনিক আধিকারিকরা। শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়ি বিধানসভা এলাকার আইন শৃঙ্খলা ব্যবস্থা আরো শক্তিশালী ও আধুনিক করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। বাইকুড়া পুলিশ স্টেশনে নতুন ভবন নির্মাণের জন্য 7,84,00,000 টাকা মঞ্জুর করা হয়েছে। নতুন ভবনের স্থান নির্ধারণ ও প্রাথমিক পরিকল্পনা খতিয়ে দেখতে পরিদর্শনে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তার সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা, বাইকুড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। তিনি বলেন, আধুনিক ও আদর্শ বিধানসভা গড়ে তোলার লক্ষ্যে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। নতুন ভবন নির্মিত হলে আইন শৃঙ্খলা রক্ষা, পুলিশি পরিষেবা এবং জনসেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। এটা আমাদের জুলাইবাড়ির বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এনটিআর জুলাইবাড়ি এলাকার বা জুলাইবাড়িবাসী এটা স্বপ্ন যে দীর্ঘ বছরের একটা পুরানো পিএস, সেটাকে নতুন বিল্ডিং, 2তলা বিল্ডিং, ডাবল স্টোর বিল্ডিং, পিএসের নতুন বিল্ডিং করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি স্যাংশন দিয়েছিলেন প্রায় 7,84,00,000 টাকা, এবং গত অর্থ বছরে সেটা আমরা স্যাংশন পেয়েছি। এবং সেটা নতুন বিল্ডিং করার জন্য আজকে আমরা পিডব্লিউডি কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট
এবং পুলিশ আরক্ষা দপ্তরের সহযোগিতায় আমরা বাইকরা পিএসে নতুন বিল্ডিং সেটা কনস্ট্রাকশন করার জন্য আমরা লোকেশন ভিজিট করি এবং ফাইনাল করি। সেখানে গিয়ে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপসদত্ত মহোদয় এবং এলাকা বিশিষ্ট আমাদের সমাজসেবক মনীন্দ্র বিশ্বাস, বাইকরা পিএসের ওসি সাহেব এবং শান্তিবাজার এসডিপিও সাহেব, পিডব্লিউডি এসডি সাহেব, অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে আমরা সেখানে আলোচনা করেছি এবং খুব সুন্দরভাবে যাতে সময়ের মধ্যে যাতে সম্পন্ন করা যায় এবং লোকেশনও যাতে ন্যাশনাল হাইওয়ে সেই রাস্তা যাতে সুবিধা হয় তার ক্ষেত্রে সেটা আমরা আলোচনার মাধ্যমে সেটা সিদ্ধান্ত নিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে টেকনিক্যাল প্রসেসিং কমপ্লিট হবে, তখন ফাউন্ডেশন স্টোন লাইন প্রোগ্রাম অনুষ্ঠান হবে। সেটা আমি ব্যক্তিগতভাবে এলাকার বিধায়ক হিসাবে আমি রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে সেটা আমাদের জুলাইবাড়িবাসীর এটা দীর্ঘদিনের একটা স্বপ্ন, সেটা অবশ্যই আগামী দিনে স্বপ্ন পূরণ হবে। তার জন্য আমরা আজকে ভিজিটে এসেছি এবং বিভিন্ন এলাকাতে আমাদের বিভিন্ন প্রজেক্টগুলো সেটা আমরা ভিজিটে আমরা গিয়েছি। 2 মাসের বেতন বকেয়া ও বিভিন্ন দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল মনরেগা কর্মীরা। নিয়মিতকরণ, বেতন বৃদ্ধি ও আর্থিক সুবিধা চালুর দাবিতে সরব কর্মচারী সংগঠন। দীর্ঘদিনের বিভিন্ন দাবি এবং টানা 2 মাস বেতন বন্ধ থাকার প্রতিবাদে বুধবার ঊনকোটি জেলা শাসক মেঘা জৈনের কাছে ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা MGNRGA এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঊনকোটি জেলা কমিটি। সংগঠনের নেতৃত্ব রঞ্জিত হোম জানান, কর্মীদের নিয়মিতকরণ, সময় মতো বেতন প্রদান, বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট বৃদ্ধি এবং অন্যান্য আর্থিক সুবিধা চালুর দাবিতে এই ডেপুটেশন। তার অভিযোগ, মনরেগা কর্মীর বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছে। ডেপুটেশনের সময় কর্মীদের বকেয়া বেতন দ্রুত মেটানো সহ দীর্ঘমেয়াদী সমস্যাগুলোর সমাধানের দাবি জানানো হয়। জেলা শাসক কর্মীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মীদের আশা, প্রশাসনের হস্তক্ষেপে তাদের ন্যায্য দাবিগুলোর দ্রুত সমাধান হবে এবং বেতন সংক্রান্ত জটিলতারও অবসান ঘটবে। আমাদের রঞ্জিত দাস সব বিষয়ে আলোচনা করেছে, আমার বিশেষ আলোচনা নেই। তো আমি এটাই বলতে চাই যে বিগত 2 মাস থেকে আমাদের অনারিয়াম আমরা পাই নাই। আমরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছি, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছি, মাঠে ঘাটে কাজ করছি। আমরা দেখা যায় আমরা তো একটা স্কিমের কর্মরত আমরা কর্মচারী। আমাদের ত্রিপুরা রাজ্যেই যেমন সর্বশিক্ষা বলেন, NRHM বলেন এবং TRLM স্কিম আছে, ওদেরও কিন্তু আমাদের যে বর্তমান অনারিয়াম, ওই অনারিয়াম থেকে অনেক অনেক বেশি অনারিয়াম ওনারা পায় এবং সময় মতো ওরা অনারিয়াম পায়। কিন্তু আমরা এত কষ্ট মাঠ স্তরে এত কাজ করার পরেও কর্মসংস্থান, আমরা কিন্তু শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করে দিই, এর পরেও কিন্তু আমরা সঠিক সময়ে কিন্তু আমাদের বেতনটুকু আমরা পাচ্ছি না। তো রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যাতে সময় মতো যাতে আমরা আমাদের অনারিয়ামটুকু পেতে পারি, এই ব্যবস্থা আপনারা করে দেবেন। আমার নাম সুদীপ দে, আমি ঊনকোটি জেলার অল ত্রিপুরা MGNRGA এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তথা রামসেবার সাধারণ সম্পাদক। বিশালগড় SDM অফিসের সরকারি সময়সূচির উপেক্ষার অভিযোগ। কর্মচারীদের দেরিতে উপস্থিতি, দালাল চক্রের দৌরত্ব, জনভোগান্তি নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সরকারি নির্দেশিকা যেন কার্যত উপেক্ষিত হচ্ছে বিশালগড় মহকুমা শাসকের কার্যালয়ে। দীর্ঘদিন ধরে অফিসের কর্মসংস্কৃতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ থাকলেও সম্প্রতি চালু হওয়া নতুন অফিসে সময়সূচি কার্যকর না হওয়ায় সেই ক্ষোভ আরও বাড়ছে। সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী সপ্তাহে 5 দিন সকাল 9:30 থেকে সরকারি অফিসের কাজকর্ম শুরু হওয়ার কথা, কিন্তু অভিযোগ বিশালগড় SDM অফিসে অধিকাংশ কর্মকর্তা এবং কর্মচারী এই নির্দেশিকার তোয়াক্কা করছেন না। প্রতিদিন সকাল 10টা থেকে 10:30টার মধ্যে কর্মচারীরা অফিসে পৌঁছান এবং কাজকর্ম শুরু হতে বেলা 11টা কিংবা 11:30 বেজে যায়। ফলে সরকারি নির্দেশিকা মেনে সকাল 9:30 থেকে অফিসে আসা সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। মঙ্গলবার সকাল 10টার পরও অফিসের একাধিক সেকশনের তালা খোলা ছিল
না বলে অভিযোগ। যেসব কক্ষ খোলা ছিল সেখানে অধিকাংশ চেয়ার ফাঁকা। অভিযোগ উঠেছে শুধু কর্মচারীরাই নয়, খোদ মহকুমা শাসকও নিয়মিত নির্ধারিত সময় অফিসে উপস্থিত থাকেন না। পাশাপাশি অফিসের ভেতর ও বাইরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাদের দাবি, বৈধ কাজ করাতে সাধারণ মানুষকে নানান হয়রানির শিকার হতে হলেও দালালের মাধ্যমে বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন হয়ে যায়। দলিল পর্চা, জমির শ্রেণী পরিবর্তন কিংবা অন্যান্য প্রশাসনিক অনুমোদনের ক্ষেত্রেও দালাল চক্রের প্রভাব রয়েছে বলে অভিযোগ। অথচ অফিসের কর্মসংস্কৃতির অবনতি এবং দালাল চক্রের দৌরাত্ম্য রোধে প্রশাসন কার্যত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন অনেকে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি প্রশাসন ও সরকারের প্রতি ক্ষোভও ক্রমশ জমা হচ্ছে বলে অভিযোগ উঠছে। যে অনেকগুলো চেম্বারে নাকি ওখানে লোক আইছে না, হ্যাঁ, যেমন আধার কার্ড বা বিভিন্ন চেম্বারে পাবলিক দাঁড়িয়ে আছে, এই বিষয়টা আপনি কি বলবেন? এখন আমার নজরে এসছে, আমরা যারা এসছে না তাদের লিস্ট করছি, শোকজ করা হবে, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে, যা রুলস আছে অ্যাজ পার রুলস তাদেরকে আমরা অ্যাকশন নেব। এবং অবশ্যই একটা কড়া বার্তা আমি প্রথম আজকে দেবো, যদি না হয় লিগ্যাল অ্যাকশন মনে করে অ্যাজ পার রুলস যা আছে। যারা এমপ্লয়িরা গভর্নমেন্টের এই ইনস্ট্রাকশন ফলো করছে না, যেটা আমাদের নতুন নিয়ম চালু হয়েছে স্বাধীনতা অফিস, তো যারা এটা ফলো করবে না তাদের এগেনস্টে অ্যাজ পার রুলস আমরা অ্যাকশন নেব। কারেন্ট কোন সময় নাই দাদা? কালকে 3টার থেকে বিকাল 3টার থেকে কোনো তো কারেন্ট নাই। তো আপনারা কিভাবে অফিসে কাজ করতেছেন? অন্যান্য রুম আছে, আমরা 6-7টা রুম না। তো এই রুমের কাজ কিভাবে করতেছেন আপনারা? এটা কোন অফিস? এটা না সেকশনটা কোন সেকশন? কয়জন আছেন আমরা এই স্টাফ এই রুমে? কতজন স্টাফ আছে এই রুমটা? আমরা রুমে আমরা 5 জন। 10টা বাজে আধার কার্ডের ছবি উঠানো লাগে। এখন খুলছেন অফিস? না, এখনো খুলছে। কয়টা বাজে এখন? তো 9:50। এখন খুলছে না? না, নতুন নিয়ম তো কথা 9:30 অফিস খুলতে হইব। এটা তো জানি, এই জন্য তো আমরা আগে আইছি, কিন্তু এখনো তো অফিস খুলছে না। কয়টার সময় আইছেন আপনি? কোন লোক কেন? এখন আপাতত লোক তো আছে প্রায় 30-35 জন হয়ে যাবো। কয়টার সময় আইছেন আপনারা? আমি আইছি 9:10-এ। এখন অব্দি অফিস খুলছে না? না না, এই বিষয়ে কি বলবেন যে এত লেট এর কারণে খুলছে নাকি? এটা তো আমরা মানে হয়রানি। আমরা তো যে জানি যে অফিস 9:30 খোলার কথা, আমরাও তাড়াতাড়ি আগে কাজকর্ম পালাইয়া যাতে একটা কাজ সেরে আরেকটা কাজে যাইতে পারি, কিন্তু এখন তো দেখতেছি 1 ঘন্টার উপরে লেট হইতেছে। আরও যে কতক্ষণ লেট করবো তা তো আর। অফিস স্টাফরা তো এখন 2 দিন ছুটি পাইতেছে। কি নাম আপনি? নাগেরজোলায় রাজনৈতিক উত্তেজনা ঘিরে সংঘর্ষ, হামলায় আহত কয়েকজন বিএমএস কর্মী। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিবাদে সরব কর্মীরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন, তদন্ত শুরু। নাগেরজোলা এলাকায় বৃহস্পতিবার রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ, 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মল্লিকের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি গ্রহণ করায় একদল যুবক নাগেরজোলায় এসে বিএমএস কর্মীদের উপর হামলা চালায়। ঘটনায় 3 থেকে 4 জন কর্মী আহত ও রক্তাক্ত হন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আন্দোলন কর্মসূচিকে ঘিরে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হামলার ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এদিকে হামলার জন্য কাউন্সিলর অভিজিৎ মল্লিক ও তার সমর্থকদের দায়ী করে প্রতিবাদে সরব হয়েছে বিএমএস কর্মীরা। তবে অভিযোগের বিষয়ে কাউন্সিলর অভিজিৎ মল্লিকের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে নাগেরজোলা এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। মাথাটা ভাসছে, তো আমি এখানে জল শুনছিলাম, আমার বেগানি লাগে সলিউশন লোকেরা আছে অস্বাভাবিকভাবে মাছদের কাছে তোলাবাজি করে বিরুদ্ধে কারণে আমি মেডিকেল আছে আমার আর আমি থাকি। অভিজিৎ মল্লিক তোলাবাজ, প্রতিদিন শ্রমিকদের শোষণ করে টাকা নেয়। অভিজিৎ মল্লিক একদম বাজে লোক। 56 ভোটে পাস করেছে আমার বউ, আমি 5টা ভোট দিচ্ছি। আমার বউ 5টা ভোট দিয়েছে, হাত কাঁপছে, আমার বউয়ের শরীর কাঁপছে, ভোট দিয়েছে এই ভোটে পাস করতে অভিজিৎ মল্লিক। তাই না কোনো জনের প্রতিনিধি না 56 ভোটে পাস করতে।
বিভ্রাটে ক্ষুব্ধ রামনগর 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গভীর রাতে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখান। নিম্নমানের তার ব্যবহারের অভিযোগ তুলে উন্নত পরিষেবার দাবি জানালেন তারা। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার জেরে ক্ষোভে ফেটে পড়েন রামনগর 4 নম্বর রোডের বাসিন্দারা। বুধবার গভীর রাতে সমস্যা সমাধানের দাবিতে এলাকাবাসী সরাসরি বিদ্যুৎ দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান। অভিযোগ, সামান্য বৃষ্টি বা বাতাস হলে এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। এদিনও দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। ক্ষুব্ধ বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কাছে এর কারণ জানতে চাইলে লাইনম্যানরা জানান দপ্তর থেকে নিম্নমানের তার সরবরাহ করা হচ্ছে, ফলে বারবার তারে ত্রুটি দেখা দিচ্ছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ দপ্তরের ম্যানেজার অপু পালকে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো ফোন রিসিভ করেননি। এতে ক্ষোভ আরও বাড়ে। স্থানীয়দের দাবি, দ্রুত উন্নত মানের পরিকাঠামো এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা করতে হবে, অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ফ্ল্যাটের কারণে ওইখানের প্রেমিসিসের মধ্যে যেই পরিমাণ লোডের দরকার পড়ে ওই লোডটা তারা অ্যাপ্লাই করে না। ওইটা পাড়ার মধ্যে যে ট্রান্সফরমারটা আছে ওই লোডটার থেকে তারা এক্সক্লুড করে সেটা নিয়ে যায়, যে কারণে পাড়ার মানুষের কাছে কোনো ইলেকট্রিসিটি কোনো কিছু থাকে না। হ্যাঁ, তারা পার্সোনাল প্রেমিসিসের মধ্যে লিফট লাগাইবো, ওই লাগাইবো, সব কিছুর লেগে আলাদা কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস থাকবো না। তো পাড়ার মধ্যে যে জিনিসগুলো আছে, যারা কমার্শিয়াল লাইন ব্যবহার করে না, যারা পার্সোনাল লাইন ব্যবহার করে, তার ক্ষেত্রেও জিনিসগুলি প্রচুর পরিমাণ প্রবলেম হয়। তারা প্রফেশনাল কমার্শিয়াল লাইন ব্যবহার করলে তারা কমার্শিয়াল লাইসেন্স নিব, কমার্শিয়াল ট্রান্সফরমার ব্যবহার করব। পাড়ার মধ্যে যেই প্রত্যেকটা পরিবারের আছে ওই পরিবারের ট্রান্সফরমারগুলি ইউজ করে সেটা তারা কমার্শিয়াল জিনিস ব্যবহার করতেছে, ওইগুলির লিগে প্রচুর পরিমাণ প্রবলেম হয়। এটা কোন জায়গায়? এটা রামনগর 4 নম্বর শেষ মাথা। হ্যাঁ, ঠিক আছে। এখানে প্রত্যেক দিন প্রত্যেক সামার সিচুয়েশনে, কল্লো ক্লাবের আন্ডারে পড়ে এটা, প্রত্যেক সামার সিচুয়েশনে সেম প্রবলেম আমরা ফেস করি। আমরা কোনো কারেন্ট পাই না, দিনের বেলা পাই, একটু যায়, ঘন্টা 2 ঘন্টা থাকে, আবার ফট করে জায়গা, আবার কিছুক্ষণ পরে যায়, আবার আর রাত্রে থেকে তো চাই সন্ধ্যার সময় 10-15 মিনিট আগে ফট করে জায়গা। হ্যাঁ, এটা কি লাগাই দেওয়া যায়। তারপরে কালকা জিজ্ঞেস করলাম তাহলে, দাদা বা আপনারা এই করতেছেন, কয়ে আমরা তো কন্ট্রাক্টরের আন্ডারে আছি, কন্ট্রাক্টর যিনি কন্ট্রাক্ট নিচ্ছেন এটার ব্যাপারে আমরা তার কাছে গিয়ে রিকোয়ারমেন্ট দিই, তারা আমাদেরকে রিকোয়ারমেন্টের জিনিসপত্র দেয় না। হ্যাঁ, আমরা যদ্দূর পারি কত জোড়াতালি জায়গা করে দেয়। সেদিন মানে দীর্ঘদিন ধরেই চলতেছে, তারপরে আমরা কোনো কথা বলছি না। তা রিসেন্টলি কি হচ্ছে, আজকাল 4-5 দিন ধরে মানে কারেন্ট নাই বলতে নাই, আমরা মনে হয় কারণ পুরো গ্রামের জায়গায় আমরা বাস করছি, মানে একটা পুরো গ্রাম বলতেই চলছে, মানে কোনো পরিষেবা বলতে কোনো কিছু ঠিক না, কোনো কিছু বলে কোনো কিছু ঠিক না। আমরা রামনগর 4 নম্বর বাস করছি না, কোনখানে বাস করছি আমরা এইটাই বুঝতে পারছি না। এরকম পরিবেশ আমরা কোনোদিন পাইনি আর দেখিও নি। প্রত্যেকটা দিন সেরকম ভাবে চলছে, কেউ মুখ খুলে কথা বলছে না, কেউ ডরে বলছে না, কেউ মানে মনের ভয়ে বলছে না, কিন্তু মানে বলে বোঝা মানে উঠার মানে ভাষা নেই, ভাষা নেই, ভাষা নেই। এখন কটা বাজছে? আপনার মোবাইল চেক করুন, আমার মোবাইল চেক করুন, কটা বাজছে দেখাও, টাইম দেখাও। 12টা কত? 12টা 1। কালকে 3:45 সময় বাড়িতে গেছি, 3:45 সময় বাড়িতে গেছি, কারেন্ট এসেছে, আবার সকাল 4টার সময় চলে গেছে। এদিকে ফাইজলামি চলছে নাকি তা? 18 বছর কাজ করেও নিয়মিতকরণ নয়, এই অভিযোগে খোয়াই ডেপুটেশন দিল এমসিএনআর ইজিএ কর্মীরা। চাকরির নিরাপত্তা, নিয়মিতকরণ ও সুযোগ সুবিধা বৃদ্ধি সহ 5 দফা দাবি তুলে ধরলেন তারা। দীর্ঘ 18 বছর ধরে নিয়মিতভাবে দায়িত্ব পালন এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করে এলেও এখনও অনিয়মিত কর্মচারী হিসেবেই জীবন কাটাতে হচ্ছে এই অভিযোগ তুলে নিয়মিতকরণের দাবিতে বুধবার খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন অল ত্রিপুরা এমজিএনআরইজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খোয়াই জেলা কমিটির সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা শাসকের নিকট 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে কর্মরত অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ, বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার উন্নয়ন সহ কর্মীদের বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়ন। ডেপুটেশনে অংশগ্রহণকারী কর্মীরা জানান, বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা এখনও স্থায়ী মর্যাদা থেকে বঞ্চিত। ফলে কর্মজীবনের পাশাপাশি পারিবারিক ও সামাজিক ক্ষেত্রেও নানা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। দ্রুত তাদের দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। প্রতিলিপি দেওয়ার জন্যে আপনারা হয়তো বা জানেন, গত আমরা 2 মাস 3 দিন যাবৎ আমরা যে বেতন ভাতা সেটা এখন পর্যন্ত আমরা পাইনি, এবং
নানা সময়ে আমরা এই বেতন ভাতা নিয়ে সমস্যায় সম্মুখীন হয়েছি। আমরা এইবার দেখতে পাচ্ছি যে 2 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না, এবং এই বিষয়টায় আমরা আমাদের যে সংসার চালানোর যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা আমরা আপনাদের মাধ্যমে সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের যে বেতনটা দেওয়া হয়, এই যে দ্রব্যমূল্য সময়ে বৃদ্ধির সময়ে আমরা যেই বেতনটা পাই, এটা সংসার চালানো আমাদের জন্য পর্যাপ্ত না। এই সীমিত বেতনই আমাদের সংসার চালাতে হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা বর্তমান সময়ে প্রায় 2 মাস ধরে সেই বেতন পাচ্ছি না, এবং আমরা দীর্ঘদিন ধরে নিয়মিত হওয়ার একটা জ্বালায় আমরা ভুগছি। তো আমরা সেই বিষয় নিয়ে আজকে জেলাশাসক কার্যালয়ে আমরা মিলিত হয়েছি। ইতিমধ্যেই আমাদের অতিরিক্ত জেলাশাসক তথা অবেদানন্দ স্যারের সাথে আমাদের কথা হয়েছে। ইনি আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলেছেন এবং আমাদের আশ্বাস করেছেন আজকে উনি আবার সন্ধ্যার সময় আমাদের সময় দিয়েছেন মিলিত হওয়ার জন্য। তো আমরা সেই কথা অনুযায়ী আমরা সন্ধ্যার সময় আবার মিলিত হব এবং আমাদের যেই সমস্যাগুলো ওনার কাছে আমরা তুলে ধরব। আপনাদের মুখ্য দাবিগুলো কী কী? আমাদের আসলে মুখ্য দাবি হচ্ছে, দেখুন, আমরা দীর্ঘদিন ধরে 2007 সাল থেকে রেগা এই রাজ্যে চালু হয়েছে, তখন থেকেই আমরা কাজ করে আসছি, এবং আমরা সবসময় যে সেটা কখনো ফ্লাড হোক, কখনো ইলেকশন হোক, যে কাজে আমাদের সরকার নিয়োগ করেন, আমরা স্বতঃস্ফূর্ততার সহিত সেই কাজটা করে যাই। কিন্তু আমরা বিনিময়ে যে একটা নিয়মিত বা একটা যে গ্যারেন্টি আমরা চাইছি, সেটা দীর্ঘদিন ধরে আমরা পাচ্ছি না। তো সেটা তো আমরা অবশ্যই চাই, কিন্তু তারই ফাঁকে যে আমাদের বেতন ভাতা নিয়মিতভাবে দেওয়া হয় না, সেই বিষয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ এই বেতন ভাতা থেকে আমাদের সংসার চালাতে হয়, এবং সংসার চালাতে গেলে নানাবিধ সমস্যা, যেমন আগরতলায় সেগুন বৃক্ষরোপণ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বৈজ্ঞানিক পদ্ধতিতে বন সম্পদ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞ বন দপ্তরের কর্মকর্তারা। ICFRE ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং কোয়েম্বাটোরের উদ্যোগে এবং ত্রিপুরা বন দপ্তরের সহযোগিতায় আগরতলা প্রজ্ঞা ভবনে সেগুন বৃক্ষরোপণ ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। কর্মশালায় সেগুন চাষের আধুনিক পদ্ধতি, উন্নত মানের চারা উৎপাদন, বৃক্ষরোপণের সঠিক ব্যবস্থাপনা এবং বন সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে বনকর্মী ও সংশ্লিষ্ট অংশীদারদের দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিমেষ দেববর্মা। এছাড়া বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, বনকর্মী এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সেগুন চাষের মাধ্যমে বন সম্পদের উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক সম্ভাবনাও বৃদ্ধি পাবে। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা বন ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং আধুনিক করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টিক উড প্ল্যান্টেশন, টিক মানে আমরা ত্রিপুরায় এটাকে সেগুন বলি। তো সেগুন জেনেটিক্যালি এটাকে আরো বিশেষভাবে নতুন প্রজাতির একটা টিক উড তৈরি হয়েছে, এবং এটাকে ত্রিপুরায় আমরা রোপণ করব। আগে থেকেই কিন্তু ত্রিপুরাতে সেগুন হচ্ছে, আরো বেশি করে না, কারণ আমরা দেখেছি ভারতবর্ষ এখনো প্রায় $2.7 বিলিয়ন খরচ করে বাইরের থেকে টিক উড মানে আমাদের আনতে হচ্ছে। তো ত্রিপুরায় যেহেতু আবহাওয়া খুব ভালো সেগুন চাষের জন্য, এটা যদি আমরা করতে পারি, আমাদের রাজ্যের ফরেস্ট রেভিনিউ অনেক বেড়ে যাবে, এবং প্রাইভেট ল্যান্ডে যারা এটা রোপণ করবেন, এখানে আজকে যা শুনলাম এক্সপার্টদের থেকে, অন্তত 25 বছর পর প্রতি 1-2 হেক্টরে গিয়ে আজকের বাজার দরে প্রায় 2.5 কোটি টাকা একটা কৃষক সেখান থেকে পেতে পারে। এই চাষে কিন্তু আমাদের আবহাওয়া যেমন ঠিক থাকবে, তেমনি আমাদের রাজ্যের কৃষকদের যারা টিম্বার চাষ করবেন তাদের জন্য কিন্তু এটা ইকোনমিক্যালি খুব ভালো। এটাই আজকের উদ্দেশ্য, এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন থেকে সায়েন্টিস্টরা আসছেন, ওনারা ট্রেনিং দেবেন। আমাদের ফরেস্টার্স, রেঞ্জার্স, অফিসাররা আছে, JFMC, সেলফ হেল্প গ্রুপ থেকে লোকগুলো আসছে।
গঞ্জের টিলায় ভক্তিভরে পালিত হলো 23তম শ্রী শ্রী বাবা লোকনাথ পুজো। পূজা, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণে মুখরিত মন্দির প্রাঙ্গণে শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। প্রতি বছরের মতো এবারও গঞ্জের টিলা এলাকায় ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে 23তম শ্রী শ্রী বাবা লোকনাথ পুজো অনুষ্ঠিত হয়। পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড়। পুজো উপলক্ষে বিশেষ পূজার্চনা, নাম সংকীর্তন এবং প্রসাদ বিতরণ কর্মসূচিরও আয়োজন ছিল। এলাকায় শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের মঙ্গল কামনায় ভক্তরা বাবা লোকনাথের চরণে প্রার্থনা করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ 23 বছর ধরে এই পুজোর আয়োজন হয়ে আসছে এবং প্রতি বছরই ভক্তদের অংশগ্রহণ ও উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক সম্প্রীতি এবং সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তারা উল্লেখ করেন। শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া 23তম শ্রী শ্রী বাবা লোকনাথ পুজোকে ঘিরে গোটা গঞ্জের টিলা এলাকায় আনন্দ এবং খুশির আমেজ বিরাজ করছে। খোয়াই কৃষি বিজ্ঞান কেন্দ্রে আঙুর চাষের উপর একদিনের মাঠ ভিত্তিক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ। একই সঙ্গে নারবারের অনুদানে বিভিন্ন প্রজাতির আঙুরের মূল্যায়ন এবং জনপ্রিয়করণ প্রকল্পেরও আনুষ্ঠানিক সূচনা হয়। উপস্থিত ছিলেন রতনলাল নাথ, টিঙ্কু রয়, অমলেন্দু দাস সহ কৃষি দপ্তর ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রীবৃন্দ এবং অতিথিরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের আঙুর বাগান পরিদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন জাতের আঙুরের উৎপাদন, গুণগত মান এবং মিষ্টতা পরীক্ষা করে দেখেন। কৃষকদের মধ্যে আঙুর চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং বিকল্প উচ্চ মূল্যের ফসল হিসেবে আঙুর চাষকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে রাজ্যে ফল চাষের প্রসার ও কৃষকদের আয় বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। নারবারের সহযোগিতায় শুরু হওয়া এই প্রকল্প ভবিষ্যতে আঙুর চাষের সম্ভাবনা মূল্যায়ন এবং কৃষকদের মধ্যে এর সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়। হাজার হাজার কানি চাষ হয় আঙুর, এবং মহারাষ্ট্রের সবচেয়ে বেশি, কর্ণাটক এরপরে, এগুলি ধীরে ধীরে অন্য জায়গাতে হয়। এবং ভারতের আঙুরের গড় উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি রেট যেটা, এটা হলো 24 মেট্রিক টন। তো আমাদের এটার জন্য, এবং ছিলেন আজকে নেই ডক্টর সুজয় সাহা, উনিও ছিলেন, রয়েছেন ডক্টর নিশান দেশমুখ, ওই দাদা, উনিও এসছেন, ওনারা এবং ডক্টর রতন দাস যিনি এখানে দায়িত্বে আছেন, ওনারা সবাই মিলে এটাকে রিসার্চ করতে 4টা ভ্যারাইটিকে ওনারা দেখলো যে না 2টা হবে না, আর 4টার মধ্যে 2টা ওয়াইন ভ্যারাইটি, অর্থাৎ এটা দিয়ে শুধু মদ তৈরি হবে। যদি আপনি তখন বলে, ধরুন আইপিএল এর একটা টিকিট পেলেন না, আইপিএল খেলা দেখার আপনার খুব শখ উঠেছে, বা শ্রেয়া ঘোষাল ত্রিপুরাতে এসেছে, টিকিটটা পেলেন না, তখন ফিরে তুই তো টিকিট পেলি না, যাবি না, না এটা কি কাজে না। অর্থাৎ আঙুর ফল টক, আঙুর ফল টক হয় না, এটা প্রবাদের মাধ্যমে এমন বলেছে যে আসলে আঙুর এমন একটা জিনিস, এমন একটা ফল যেটা চিন্তা করা যায় না। এখানে একটু আগে টেবিলের উপরে দিয়েছে, এটা গ্রিন কালার, আর একটা আছে। শান্তির বাজার মহকুমার লাউগাং 10 খুড়িয়া পাড়ায় যৌথ উদ্যোগে বাবা লোকনাথের পুজোর আয়োজন করা হয়। তবে সেখানে অন্নকূট, বিশেষ কীর্তন, ধর্মীয় আলোচনা বা বাবা লোকনাথের জীবনী পাঠের মতো কোনো বিশেষ অনুষ্ঠানের কথা উল্লেখ করা হয়নি। যদি এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আয়োজক কমিটি বা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে। সাধারণত বাবা লোকনাথের তিরোধান দিবস ও জন্মতিথি উপলক্ষে নাম সংকীর্তন, পূজার্চনা, ভোগ বিতরণ, ধর্মীয় আলোচনা এবং ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন হয়ে থাকে। আচ্ছা, কত বছর যাবত এখানে পুজো হইতে? 10 বছর যাবত আমাদের এখানে পূজাটা চলতে আছে। কারা উদ্যোক্তা আমাদের এখানে আগে ছিল বয়স্করা, এখন আমরা বয়স্কদের যখন পারছে না তখন আমরা হাতে নিয়েছি পূজাটা। পাবলিক ভাবে মানে সার্বজনীন ভাবে কি কারা কিভাবে সাহায্য করছে? আর্থিকভাবে যে যতটুকু পেরেছে ততটুকু সাহায্য করেছে। কি আয়োজন আছে তোমাদের এই পুজোতে? আমাদের এখানে আজকে মহাপ্রসাদ আয়োজন আছে। আপনি কি দীর্ঘদিন ধরে পাইলস বা ফেস্টুলার সমস্যায় ভুগছেন? বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েও সমাধান মেলেনি?
রক্তপাত ও যন্ত্রণামুক্ত নিরাপদ এবং স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন পালস অ্যান্ড ফেস্টুলা লেজার ক্লিনিকে। এখানে আধুনিক মেশিনের মাধ্যমে রক্তপাতহীন, যন্ত্রণামুক্ত এবং নিরাপদ অপারেশন করা হয়। এই ধরনের অপারেশনে পরবর্তী কোনো জটিলতা নেই, মলদ্বারে কোনো ক্ষতি হয় না এবং রোগ দ্রুত আরোগ্য লাভ করে। আপনার সমস্যার সমাধানের সঠিক জায়গা খুঁজে পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ঠিকানা পালস অ্যান্ড ফেস্টুলা লেজার ক্লিনিক, ওমকার মেডিকেল হল, সাবরুম হাসপাতাল রোড। আমাদের যোগাযোগ নাম্বার 6022225629 অথবা 9402159332। জোলাইবাড়ি কোয়াইফাঙ্গে জলাশয়ে ডুবে এক ব্যক্তির মৃত্যু। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খিঁচুনি রোগের কারণে দুর্ঘটনার সম্ভাবনা, তদন্তে পুলিশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিবাজার বহুকুমার জোলাইবাড়ি বিধানসভার অন্তর্গত কোয়েংফাং বীরবন্ত পাড়ায় এক ব্যক্তির জলে ডুবে মৃত্যুকে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকায় নেমে পড়ে শোকের ছায়া। স্থানীয় সূত্রে খবর, সকালে বাসিন্দারা জলাশয়ের পাশে এক ব্যক্তির নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জোলাইবাড়ি ফায়ার সার্ভিস, দেবদারু ফাঁড়ি থানার পুলিশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা দল। দীর্ঘ প্রচেষ্টার পর জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে কোয়াইফাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে তার নাম বাবুল মগ। তিনি কোয়াইফাং বীরবন্ত পাড়ার স্থায়ী বাসিন্দা এবং কেপ্রো মগের পুত্র। খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্য এবং স্থানীয়রা স্বাস্থ্য কেন্দ্রে ভিড় জমান। প্রাথমিকভাবে পুলিশের ধারণা জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, বাবুল মগ দীর্ঘদিন ধরে খিঁচুনির রোগে ভুগছিলেন, সেই কারণে অসাবধানতাবশত জলাশয়ে পড়ে গিয়ে থাকতে পারেন বলে অনুমান। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। দেবদারু ফাঁড়ি থানার এসআই বকুল রিয়াং জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত চলছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের পরিবেশ। পরিবারে নেমে এসেছে গভীর শোক এবং হতাশা। আজকে একটার দিকে আমার কাছে একটা খবর আইয়ে একটা বীরমন্ত পাড়াতে একটা পুকুরে একটা লোক পড়ছে ভাইয়া। তারপরে আমরা অ্যাকর্ডিংলি ইয়াতে জানাইছি, ফায়ার সার্ভিসে জানাইছি, আর ফায়ার সার্ভিস রিকভারি করে কোয়াইফাং হসপিটালে লয়ে আইছি আর কি। তারপরে আমরা আইছি, সেটা আমরা দেখছি ব্রড ডেথ। আর নাম হয়েছে বাবু মগ আর বাবার নাম হচ্ছে থৈপ্রু মগ, বাড়ি হয়েছে বীরমন্ত পাড়া। আমরা একটা কেস লইতেছি, কেস লই আমরা এটা তদন্ত করতেছি, এটা কিভাবে মারা গেছে এস্টাবলিশ করি। বয়স 40। লোকে অ্যাকচুয়ালি একটা ব্রড ডেড কেস আমরা পেয়েছি। জোলাইবাড়ি ফায়ার ব্রিগেড স্টাফ ওনারা 1:55 সময় আজকে দুপুরবেলা একটা ব্রড ডেড কেস এনেছে। এটা অ্যালার্জি হিস্ট্রি অফ ড্রাউনিং। এখানে যে সামনে কোথাও একটা লেক আছে, লেকে পেশেন্টটা ডুবে গেছে, ডুবে যাওয়ার পরে পেশেন্টটা হয়তো বা ওইখানেই মারা গেছে। তো আমরা যখন আনি তখন অলরেডি সে ব্রড ডেড, কোনো পালস, বিপি, ভাইটালস কোনো কিছুই নেই, ঠিক আছে। চেস্ট একেবারে সাইলেন্ট। তো আমি আসার পরে দেখার পর আমি অলরেডি ব্রড ডেড ডিক্লেয়ার করে দিয়েছি। সাথে সাথে আমরা পুলিশ ইনফরমেশনও জানিয়েছি, কিন্তু এখনো পেশেন্টের নাম বা বয়স, অ্যাড্রেস কোনো কিছুই জানা যায়নি। যতটুকু হিস্ট্রি পাওয়া গেছে লোকাল 1-2 জন থেকে, যে লোকটা সিজার ডিসঅর্ডার মানে খিঁচুনির রোগ আছে, হয়তোবা কোনো কারণে ওই লোকটা স্নান করতে গেছে, ওখানে খিঁচুনির সমস্যা হয়েছে, এর থেকে হয়তোবা রোগ মানে ওর মৃত্যু হতে পারে। বাড়ির ঠিকানা এখনো জানা যায়নি, ওটা পুলিশ ইনফরমেশন অলরেডি দেওয়া হয়েছে, পুলিশ ওটার তদন্ত করছে। এখানে এসছে 1:55 দুপুর 1টা। খোয়াই খাদ্য দপ্তরের 3 দফা দাবিতে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা। জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যার সমাধানে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও ইতিবাচক পদক্ষেপের দাবি জানালো সংগঠন। সারা ভারত কৃষক সভা খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে বুধবার খোয়াই খাদ্য দপ্তরে জনস্বার্থ সংশ্লিষ্ট 3 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে বিভিন্ন সমস্যা এবং দাবি তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের খোয়াই জেলা সম্পাদক মনোজ দাস, মহকুমা সম্পাদক আনন্দ দত্ত, সভাপতি শীতরঞ্জন শীল সহ অন্যান্য নেতাকর্মীরা। কৃষক সভার নেতৃত্ব চালান
জানায়, সাধারণ মানুষের স্বার্থে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। প্রতিনিধি দল তাদের দাবিগুলোর বিষয়ে প্রশাসনকে ইতিবাচক পদক্ষেপের আশা ব্যক্ত করেন। আমরা সারা ভারত কৃষক সভা খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে কিছুক্ষণ আগে আমরা ফুড কন্ট্রোলারের কাছে 3 দফা দাবি নিয়ে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হই। আমাদের প্রথম দাবি ছিল যে এই সিজনে বোরো সিজনে কৃষকের ধান ক্রয় করার জন্য সরকারকে সেখানে উদ্যোগ গ্রহণ করা। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সরকার কোনো কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয় করার কোনো উদ্যোগ গ্রহণ করেননি। কারণ বোরো সিজনে ধানগুলি কৃষক বেশি দিন তাদের মজবুত করে গোডাউনে রাখতে পারে না। কাজেই এই ধান যাতে অবিলম্বে ক্রয় করা হয় তার জন্য আমরা আমাদের সাব ডিভিশন কন্ট্রোলারের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হই। দ্বিতীয়ত ছিল যে রেশনিং ব্যবস্থা, যে মালগুলি সরবরাহ হয়, চাল, চিনি, কেরোসিন তেল, লবণ, ডাল, এই জিনিসগুলি আমরা দেখছি যে প্রতি মাসের 10 তারিখের পর রেশন শপগুলির মধ্যে সরবরাহ হচ্ছে। এতে সাধারণ রেশন ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মার্কেট থেকে দ্রব্য সামগ্রী কিনতে হচ্ছে অধিক দামে। কাজে আমাদের দাবি যে প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে রেশন দ্রব্যাদি যাতে সাব ডিভিশন কন্ট্রোলার রেশনের মালগুলি সেখানে সরবরাহ করে। তৃতীয় দাবি ছিল যে আমাদের রেশন শপগুলি আমাদের বিভাগের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের যে রিপোর্ট। লোকনাথ সেবা আশ্রমে ভক্তিভরে পালিত হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 136তম তিরোধান স্মরণ উৎসব। পূজা, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ ও নানা ধর্মীয় কর্মসূচিতে মুখরিত আশ্রম প্রাঙ্গণ। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 136তম তিরোধান স্মরণ উৎসব উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড স্থিত লোকনাথ সেবা আশ্রমে ভক্তিমূলক পরিবেশে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশ্রম প্রাঙ্গণে পূজার্চনা, নাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত অনুরাগী উপস্থিত থেকে বাবা লোকনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আদর্শ ও মানব সেবার বাণী স্মরণ করেন। লোকনাথ সেবা আশ্রমের সভাপতি সঞ্জয় পাল এবং আশ্রমের পুরোহিত জানান, তিরোধান স্মরণ উৎসব উপলক্ষে আশ্রমে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী দিনগুলোতেও ভক্তদের অংশগ্রহণে বিশেষ পুজো, কীর্তন এবং সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে তারা জানান। এই স্মরণ উৎসবকে কেন্দ্র করে আশ্রম চত্বরে এক আধ্যাত্মিক এবং উৎসবমুখর পরিবেশ দেখা দেয়। লোকনাথ বাবার 136তম তিরোধান দিবস উপলক্ষে লক্ষ্মীনারায়ণ রোড স্থিত শ্রী শ্রী লোকনাথ বাবার সেবা মন্দির সংস্থা বাবার তিরোধান তিথি উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করেছে। এতদ উপলক্ষে গতদিন অধিবাস দিয়ে বাবার পূজা আরম্ভ হয় এবং আজকে ভোর মঙ্গল আরতি হয়, তারপর বাবার সকালের অন্নভোগ হয়, তারপর বাবার 9টা থেকে বিশেষ পূজা আরম্ভ হয়। বিশেষ পূজার পর বেলা 11টায় বাবার রাজভোগ শেষ হওয়ার পর বাবার এই মৃত্যু তিথি উপলক্ষে বেলা 11:42 1 মিনিট নীরবতা পালন করা হবে। তারপর বেলা 1টায় মহাপ্রসাদ বিতরণ হবে। সন্ধ্যা 7 ঘটিকায় বাবার বিশেষ আরতির মাধ্যমে আজকের এই বাবার তিরোধান তিথির পূজার সমাপ্তি ঘোষণা হয়। বগাফা ফরেস্ট রেঞ্জ এলাকায় বন দপ্তরের জমি থেকে অবৈধ মাটি কাটার অভিযোগ। বনভূমি দখল, পরিবেশ ক্ষতি ও রাস্তা নষ্ট হওয়ার ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ জেলার বগাফা ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় বন দপ্তরের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বনভূমির গাছপালা নষ্ট করে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে, অথচ সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জানা যায়, বগাফা বন দপ্তরের অধীন কলসি দাগাইছড়া এলাকায় এর আগে বনভূমির মাটি বিক্রির অভিযোগ সামনে এসেছিল। বর্তমানে একই ধরনের অভিযোগ উঠেছে বগাফা ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকাকে ঘিরে। স্থানীয়
স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্য দিবালোকে কিছু ব্যক্তি বন দপ্তরের জমি থেকে মাটি কেটে নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদিকে বগাফা বন দপ্তরের অধীনে বিভিন্ন স্থানে বনভূমি দখল করে দোকানপাট নির্মাণ এবং ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে। শান্তিরবাজার জেলা হাসপাতালের সামনে বন দপ্তরের জমিতে সেন মেডিকেল হল নামের একটি ঔষধের দোকান গড়ে উঠেছে বলে অভিযোগ। পাশাপাশি বন দপ্তরের জমিতেই পুর পরিষদের উদ্যোগে স্টল নির্মাণ নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্থানীয়দের একাংশের দাবি, অতীতেও বন দপ্তরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে বনদস্যুদের সঙ্গে যোগসাজশ করে অবৈধ বালু পাচার এবং গাছপালা ধ্বংসের অভিযোগ উঠেছিল। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বনভূমির মাটি কাটার ফলে বগাফা থানার সংলগ্ন এলাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ। মাটিবাহী ভারী যানবাহনের চাপের কারণে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যাচ্ছে। বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল আরও দুর্বিষহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। খোয়াই শুরু হলো ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা 2026। 7টি দলের অংশগ্রহণে জমে উঠল সাংস্কৃতিক আসর। শিশুদের সৃজনশীল বিকাশে নাট্যচর্চার গুরুত্ব তুলে ধরলেন অতিথিরা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা 2026-এর শুভ সূচনা হয় বুধবার খোয়াইয়ের পুরাতন টাউন হলে। বেলা 12টায় এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহসভাধিপতি সত্যেন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবী রঞ্জন দাস, খোয়াই পুর পরিষদের কাউন্সিলর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ কান্তি দাস চৌধুরী, তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ বাবু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা গেছে, এবারের শিশু নাট্য প্রতিযোগিতায় খোয়াই জেলা থেকে মোট 7টি দল অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা শিশুদের সৃজনশীল বিকাশে নাট্যচর্চার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে প্রধান অতিথি এবং পৌর পরিষদের কাউন্সিলর নাটকের সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তবে জেলা ভিত্তিক এই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল বলে দেখা যায়। তবু অংশগ্রহণকারী শিশু শিল্পীদের উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পিয়ারবাড়ি থানা পুলিশের বড় সাফল্য। একাধিক অভিযানে 84 কেজিরও বেশি গাঁজা, 80 বান্ডিল কাপড় ও 3টি গাড়ি বাজেয়াপ্ত। চোরাচালান চক্রের বিরুদ্ধে তদন্ত জোরদার। সীমান্ত এলাকায় চোরাচালান রুখতে বড় সাফল্য পেল পিয়ারবাড়ি থানার পুলিশ। মঙ্গলবার ভোর থেকে পরপর 3টি অভিযানে মোট 74 কেজিরও বেশি গাঁজা এবং 80 বান্ডিল কাপড় বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে 2টি বোলেরো গাড়ি, একটি রিক্সা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। পুলিশ সূত্রে খবর, প্রথম অভিযানটি চালানো হয় রাঙ্গামুড়া এলাকায়। ভোর 3:30 নাগাদ গোপন খবরের ভিত্তিতে ওসি রতন রবি দাস, এসআই প্রসেনজিৎ গোপে এবং এসআই নিরন দেববর্মার নেতৃত্বে 2টি বোলেরো গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি দুটি থেকে 80 বান্ডেল কাপড় উদ্ধার হয়। চালকেরা বৈধ নথিপত্র দেখাতে না পারায় চোরাচালানের সন্দেহে বিএনএসএস এর 106 ধারায় মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযানে চালানো হয় রাধানগর 2 নম্বর টিলায়। পুলিশ ও জেলা মোবাইল ফরেন্সিক দলের যৌথ অভিযানে একটি ইরিশকে আটক করে 40 কেজি 420 গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় ডিমাতলির ত্রিদীপ সাহা এবং এক নাবালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। অপরদিকে রাজনগর মুসলিম পাড়ায় আন্তর্জাতিক সীমান্ত বেড়ার নিকটবর্তী একটি পরিত্যক্ত স্থান থেকে আরও 34 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। 2টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট 18টি প্যাকেটে গাঁজা মজুদ ছিল। দাবিহীন অবস্থায় উদ্ধার হয়ে গাঁজা বাজেয়াপ্ত করে প্রকৃত মালিকের সন্ধান শুরু করেছে পুলিশ। পিয়ারবাড়ি থানার এসআই রতন রবি দাস জানান, গোপন সূত্রের খবরে এক রাতেই 3টি পৃথক স্থানে অভিযান চালানো হয়। কাপড়ের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি এবং গাঁজা উদ্ধারের ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। এক রাতেই বিপুল পরিমাণে গাঁজা এবং চোরাচালানের সন্দেহভাজন কাপড় উদ্ধার হওয়ায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজকে আমরা পিয়ারবাড়ি থানা স্টাফ এবং রাঙ্গামুড়া আউটপোস্টের যৌথ উদ্যোগে আমরা তিনটি জায়গায় রেড করি। আজকে ভোরবেলা 3:30 নাগাদ আমরা 2টি বোলেরো মালবাহী গাড়ি আটক করি, যার নাম্বার TR01AD 1816 এবং আরেকটি TR01Y 1611। এই 2টি মালবাহী গাড়ি থেকে আমরা সর্বমোট 80 বস্তা বিভিন্ন ব্র্যান্ডের কাপড়, চুড়িদার এগুলো উদ্ধার করি, যেগুলো বাজার মূল্য আনুমানিক 15 লক্ষ টাকা হবে। এগুলো আমরা সিজ করি, যেগুলো পাচারের জন্য আনা হয়েছিল। তারপর ভোরবেলা আজকে আমরা রাধানগর রাঙ্গামুড়া রোডে একটি ইলেকট্রিক টমটম আটক করি, যাহা সার্চ করে আমরা
সর্বমোট 40 কেজি শুকনো গাঁজা উদ্ধার করি। সাথে দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং এই শুকনো গাঁজাগুলোর মূল্য প্রায় 6 লক্ষ টাকা হবে। এবং রাজনগর মুসলিম পাড়া এলাকাতে আমরা আবার পুনরায় আরেকটি রেড করি। সেখান থেকে আমরা 34 কেজি শুকনো গাঁজা উদ্ধার করি এবং এটা 106-এ আমরা সিজ করি। এটার বাজার মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা হবে। তো আমরা আজকে 3টি রেড করে সর্বমোট 26 লক্ষ টাকার মতো আনুমানিক মূল্যের জিনিস আমরা সিজ করি এবং এই ব্যাপারে আমরা তদন্ত করছি এবং কে কে এটা এই পাচারের সাথে আরও যুক্ত আছে। কুমারঘাটে দেও নদীর তীব্র ভাঙনে আতঙ্ক, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় শিবতলী সড়ক। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রশাসন ও স্থানীয় বিধায়ক। জরুরি ভাঙন রোধে কাজ শুরু। কুমারঘাটের দেও নদীর তীব্র নদী ভাঙনে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে নদী তীরবর্তী জনবসতিতে। বর্ষার মুখে নদীর জলস্তর বৃষ্টি পাওয়ায় দেও নদীর একাধিক অংশে ভাঙন দেখা দিয়েছে এবং এতে সেতু সংলগ্ন পুরনো শিবতলী যাওয়ার রাস্তার বড় অংশ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা ব্যয়ে ভাঙন রোধের কাজ হলেও স্থায়ী সমাধান হয়নি। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ঝুঁকিপূর্ণ অবস্থায়ও কোনোভাবে যান চলাচল চালু রাখতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, নদীর পাড়ে বসবাসকারী ঘনবসতিপূর্ণ পরিবারগুলোর নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। দ্রুত এবং স্থায়ী ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তারা সতর্ক করেছেন। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঊনকোটি জেলা বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজিৎ দেববর্মা। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে প্রাথমিকভাবে ভাঙন রোধে 5 লক্ষ টাকা বরাদ্দের কথা জানান। অন্যদিকে স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস এলাকা পরিদর্শন করে আশ্বাস দেন, আগামী দিনে নদী ভাঙনের স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা নেওয়া হবে। তবে আপাতত জরুরি ভিত্তিতে প্রতিরক্ষামূলক কাজ শুরু করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। বর্ষা শুরু হতেই নতুন করে ভাঙন বাড়ায় কুমারঘাট এলাকায় চরম উদ্বেগ এবং ক্ষোভ ছড়িয়েছে। সমস্যা হলো কি, আমরা তো শিববাড়ি, কুমারঘাট শিববাড়ি রোডের বাসিন্দা। দেও নদীর পশ্চিম পাড় যে গাছবন্ধ হয়েছিল দীর্ঘ প্রায় 40 বছর আগের কথা বলছি, গাছবন্ধ হয়েছিল ওই ডাক বাংলা প্লাস যে বাড়িঘর সব রক্ষণ এরপরের থেকে তো দীর্ঘদিন ধরে চলছে, ভালোই চলছে। আজকে প্রায় 3 বছর ধরে এইদিকে নদীর ভাঙ্গন শুরু হয়েছে। গাছ ভাঙতে 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 ভিতর দিকে ঢুকে গেছে গিয়া, বাড়িঘর হয়তো মানে জলের নিচে যাইতে পারে এরকম সম্ভাবনা। গত বছর এরকম হয়েছে, যার ফলে কিছু মাটি উটি পালাইয়া বান রক্ষণাবেক্ষণ করার লাগিয়া এই নেট বসানো হয়েছে। নেটের ভিতরে কংক্রিট এই ইটের টুকরা বসাইয়া ফেলানো হয়েছে। এই বছর গত 3-4 দিন আগে খুব জোর বৃষ্টি হয়েছে। তখন দেখা যায় যে নেটগুলো লাগানো হয়েছিল, এই নেটগুলো আবার নদীর খেলায়, জলের খেলায় আবার নিচের দিকে নামে গেছে গিয়ে, আবার বানটা যখন ভাঙ্গা শুরু হয়েছে। আমরা গত 3 দিন আগে আমরা স্থানীয় এমএলএ ভগবান দাসের কাছেও গেছি। তার নিজে আমার সামনেই এই বড় বড় অফিসারদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন। তাই এরপরে বিকাল দিকে আবার নিজেও আইসে, আইয়া দেখতে কেন ইঞ্জিনিয়ার বাবু, এসডিও বাবু সবাই আইসে। এখানে জল যে জমা থাকে, বাঁধের যে পশ্চিম দিকে জল জমা থাকে, সেই জল নিষ্কাশনের লেগে যাতে তাড়াতাড়ি জল নিষ্কাশন করা যায় এর লেগে এখানে ড্রেনের ব্যবস্থা হবে। যদিও দীর্ঘদিনের দাবি ছিল আমাদের যে একটা ড্রেন হইতো, কিন্তু ড্রেন ওই কিছু কিছু কাজ হয় এরপরেই বন্ধ হয়ে যায়। আগে যাই হোক, এবার স্থায়ী সমাধান হয়তো হইতে পারে। যেহেতু ভগবান দাস মহাশয় নিজে। এটা কুমারঘাট পরিষদের কত নম্বর ওয়ার্ডের? 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ড। এখানে কত পরিবারে বসবাস নদীর পাড়ে? এখানে তো নদীর পাড়ে বাড়ি এখানে প্রায়। শাকেরকোটে নাবালিকাকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগে চাঞ্চল্য। তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলে জানিয়েছেন আমতলী পুলিশ। ঘটনায় নতুন মোড়, অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি। আমতলী থানাধীন শেকেরকোট এলাকায় এক নাবালিকা মেয়েকে পিস্তল দেখিয়ে হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পায় পুলিশ। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস জানান, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। ঘটনার পর থেকে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা। নাবালিকার পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি আগ্নেয়াস্ত্র দেখে ভয় দেখানোর পাশাপাশি বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিল। এদিকে পুলিশের বক্তব্যে
অভিযোগে মামলায় নতুন মোড় আসায় কৌতূহল বেড়েছে সাধারণ মানুষের মধ্যেও। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে জোর কদমে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। এখন নজর তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে। সেটা পিস্তল দেখে মেয়েকে বই দেখানো হয়েছিল, এই বিষয়ে আমাদের একটা ইনকোয়ারি চলছে এবং যে ছেলের বিরুদ্ধে অভিযোগ ছিল আমরা তার কাছ থেকেও মোবাইলটা সিজ করেছি এবং এই মেয়ের সঙ্গে যে আরও যে কানেক্ট আছে বোনজামাই সহ বোনজামাইয়ের এক মামাতো ভাই, আমরা তাদের মোবাইলটিও সিজ করেছি এবং মেয়ের মোবাইল সহ তারা তিনজনের মোবাইল আমরা এফএসএলে পাঠিয়েছি অ্যাকচুয়ালি দেখার জন্য কে এই ছবিগুলি মানে যে পিস্তলের ছবিটা ছিল কে সার্কুলেট করেছে, এই বিষয়টা দেখার জন্য আমরা এফএসএলে পাঠিয়েছি। এফএসএল থেকে রিপোর্ট আসলে প্রকৃত দোষীকে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। পরবর্তী সময় তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন আমরা নেওয়া হবে এবং আমাদের ইনভেস্টিগেশন এখনো চলছে। প্রাথমিক তদন্তে কি জানা গেছে স্যার? প্রাথমিক তদন্তে অ্যাকচুয়ালি দেখেন যে আমাদের কাছে যে কমপ্লেনটা ছিল অ্যাকচুয়ালি যে মেয়েটা ওর কাছে কিন্তু কোনো ধরনের যার বিরুদ্ধে অভিযোগ করেছে এ কিন্তু কোনো ছবিই তাকে মানে পাঠায়নি এবং ঘটনাতে আমরা তদন্ত করে আমরা এতটুকু পেয়েছি যে মেয়ের বোন জামাই মেয়েকে একটা ছবি পাঠিয়েছে পিস্তলের এবং বললো যে ছেলেটার বিরুদ্ধে অভিযোগ করেছে সেই ছেলেটা নাকি তাকে হুমকি দিচ্ছে এবং পরবর্তী সময় আমরা ইনকোয়ারিতে তার বোন জামাই থেকে জানতে পারি যে ছবিটা বোন জামাই পেয়েছে সেই ছবিটা তার মামাতো ভাই, যে বোন জামাই যে ওনার মামাতো ভাই ছবিটা তাকে দিয়েছিল। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, এফএসএল রিপোর্ট আসলে আমরা ক্লিয়ার করতে পারবো। পিস্তলটা কোনো কিছু পাওয়া যায়, পিস্তলটা ছবি ভাইরাল ছিল আসলে না অ্যাকচুয়ালি এটা পরবর্তী সময় আমরা নেট থেকে দেখেছি যে এটা ইনস্টাগ্রাম থেকে এই ছবিটা ডাউনলোড করা হয়েছে। এটা অনেক দিন আগে 2012-তে একটা সোশ্যাল মিডিয়াতে একটা খবর প্রচারিত হয়েছিল। এই খবরের যে ছবিটা তার সোশ্যাল মিডিয়া থেকেই আপলোড করে এগুলো। রিয়াং জনসমীক্ষা নিয়ে প্রশ্ন তুলে সরব ব্রুং সাংগ্রামা মত। সমীক্ষার পদ্ধতি, সচেতন নিয়োগ প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও পূর্ণ বিবেচনার দাবি জানানো সংগঠন। পিটিজিবি দপ্তরের অধীনে পরিচালিত রিয়াং জনজাতি সম্প্রদায়ের জনসমীক্ষা ঘিরে নতুন করে বিতর্ক। জনসমীক্ষার পদ্ধতি ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু এলাকায় সাংবাদিক সম্মেলন করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ব্রু সাংগ্রামা মথ সামাজিক সংস্থা। সংস্থার সাধারণ সম্পাদক খনারাম রিয়াং সাংবাদিকদের জানান, বর্তমানে যে পদ্ধতিতে রিয়াং জনগোষ্ঠীর জনসমীক্ষা পরিচালিত হচ্ছে তা একাধিক ত্রুটি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তার অভিযোগ, সমীক্ষা সঠিক ও গ্রহণযোগ্য পদ্ধতিতে সম্পূর্ণ করা হচ্ছে না। এই বিষয়ে পিটিজিবি দপ্তরে লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং মন্ত্রী শুক্লা চৌরনুয়াতিয়াকে অবিলম্বে হস্তক্ষেপের দাবি করেন। পাশাপাশি বিভিন্ন রিয়াং সামাজিক সংস্থাকে যুক্ত করে অথবা তাদের দায়িত্ব দিয়ে জনসমীক্ষা সম্পূর্ণ করার আহ্বান জানান। খনারাম রিয়াং বলেন, স্থানীয় ভাষা, সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতা সম্পর্কে ধারণা নেই এমন ব্যক্তিদের দিয়ে সমীক্ষা পরিচালনা করলে ভাষাগত ও তথ্যগত বিভ্রান্তি তৈরি হতে পারে। ফলে রিয়াং জনগোষ্ঠীর প্রকৃত তথ্য উঠে আসবে না এবং ভবিষ্যতে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হতে পারে। সাংবাদিক সম্মেলনে সমীক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে সংগঠনটি। তাদের অভিযোগ, অধিক অর্থ ব্যয়ে কারা এবং কিভাবে এই সমীক্ষার দায়িত্ব পেলেন তা স্পষ্ট নয়। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে বলেও দাবি করা হয়। ব্রু সাংগ্রামা মতে রিয়াং জনগোষ্ঠীর প্রকৃত জনসংখ্যা, আর্থসামাজিক অবস্থা এবং সাংস্কৃতিক পরিচয় সঠিকভাবে নথিভুক্ত করতে হলে স্থানীয় কমিউনিটি এবং অভিজ্ঞ রিয়াং সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। কবরক আমাদের মাতৃভাষা নয়, কবরক স্পিকাররা যদি সেখানে গিয়ে এই সার্ভে কাজে ওনারা রত থাকেন বা ওনারা যদি সেগুলা কার্যক্রম পরিচালনা করেন তাহলে অনেকটা ক্ষেত্রেই ভাষার প্রবলেম হবে এবং সঠিক যে তথ্য সেটা পরিবেশন নাও হতে পারে। এর জন্য আমি বা আমাদের সংগঠন থেকে আমরা দপ্তরের নিকট বারবার অনুরোধ রেখেছি যাতে সেটাকে বাতিল বলে ঘোষণা করা হয় অথবা সেটাকে স্থগিত রাখা হয়। সের জন্য আমি অ্যাপ্লিকেশনও করেছি, কিন্তু যতটুকু আমি জেনেছি সেটা এখনও দপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়ে যায়। তাই আমি আমাদের সমাজের পক্ষ থেকে একজন সামাজিক
কর্মী হিসাবে আমাদের সংগ্রামান্তর সমস্ত সারা ত্রিপুরার যারা কর্মকর্তা রয়েছেন এবং শাখা সংগঠনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ যারা রয়েছেন ওনাদের প্রতি আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে, আপনারা এইসব সার্ভের কাজে যারা যুক্ত ওনাদেরকেও বোঝানোর চেষ্টা করবেন এবং কোনো ব্যক্তি যদি আপনাদের পাড়ায় আপনাদের গ্রামে যদি সেই সার্ভে কাজে যুক্ত করতে চান বা সার্ভে করার ক্ষেত্রে যদি আপনাদেরকে কোনো প্রয়োজনীয়তা বোধ করেন তাৎক্ষণিকভাবে আপনারা সেটা রিফিউজ করবেন বা অ্যাবস্টেইন থাকবেন, বিরত থাকবেন এবং আপনারা বলবেন যেহেতু এটা আমাদের সামাজিক সংগঠন থেকে একটা অবজেকশন প্রদান করা হয়েছে, সেটা ক্লারিফিকেশান ছাড়া আমরা আপনাদের সাথে কোনো রকম যুক্ত হতে পারবো না। আমি সেটাই অনুরোধ করব এবং আমাদের সামাজিক সংগঠনে যারা যুক্ত রয়েছেন আজকে যেহেতু আমি করেছি এবং 20 তারিখে যেহেতু আমি 2বার প্রেস মিট করেছি, আপনারাও আপনাদের এরিয়ার ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, গ্রাম ভিত্তিক, পাড়া ভিত্তিক আপনারাও এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করবেন এবং প্রেস মিট করবেন, লোককে একটু অ্যাওয়ারনেস করে তুলবেন যাতে এই ধরনের চেষ্টা, এই অপচেষ্টা থেকে যাতে আপনারা বিরত থাকেন এই আশা এবং বিশ্বাস থেকে এবং সবাইকে এই আহ্বান রেখে পাশাপাশি ত্রিপুরা সরকারের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচরেও অবশ্যই আমি আকর্ষণ করব, উনি যাতে এই ব্যাপারটা দেখেন। আমরা পিটিজিবি রিয়াং বলতে এখানকার ত্রিপুরা রাজ্যের পিটিজি, সুতরাং পিটিজিদের ছাড়া পিটিজি দপ্তরের যে হিউজ অ্যামাউন্ট কীভাবে ইউটিলাইজ করা হচ্ছে সেগুলা আমি মাননীয় শ্রদ্ধেয় আমাদের স্বনামধন্য লাউগাং 10 পাড়ায় ভক্তিভরে অনুষ্ঠিত হলো বাবা লোকনাথের পুজো। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের উপস্থিতিতে সৃষ্টি হয় আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশ। শান্তির বাজার মহকুমার লাউগাং 10 পাড়ায় যৌথ উদ্যোগে বাবা লোকনাথের পুজোর আয়োজন করা হয়। তবে সেখানে অন্নকূট, বিশেষ কীর্তন, ধর্মীয় আলোচনা বা বাবা লোকনাথের জীবনী পাঠের মতো কোনো বিশেষ অনুষ্ঠানের কথা উল্লেখ করা হয়নি। যদি এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আয়োজক কমিটি বা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে। সাধারণত বাবা লোকনাথের তিরোধান দিবস ও জন্মতিথি উপলক্ষে নাম সংকীর্তন, পূজার্চনা, ভোগ বিতরণ, ধর্মীয় আলোচনা এবং ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন হয়ে থাকে। আচ্ছা, কত বছর যাবত এখানে পুজো হইতে? 10 বছর যাবত আমাদের এখানে পূজাটা চলতে আছে। কারা কারা উদ্যোক্তা? আমাদের এখানে আগে ছিল বয়স্করা, এখন আমরা বয়স্কদের যখন পারছে না তখন আমরা হাতে নিয়েছি পূজাটা। পাবলিকভাবে মানে সার্বজনীনভাবে কারা কারা কীভাবে সাহায্য করছে আর্থিকভাবে? যে যতটুকু পেরেছে ততটুকু সাহায্য করেছে। কি কি আয়োজন আছে তোমাদের এই পুজোতে? আমাদের এখানে আজকে মহাপ্রসাদ আয়োজন আছে। রামনগরে আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযানেও জটিলতা। ভুল জমি জরিপের কারণে অসম্পূর্ণ রইল কার্যক্রম। বৈধ জমির পূর্ণ দখল না পেয়ে ক্ষোভ প্রকাশ মামলাকারীর। পুনরায় জরিপের আশ্বাস প্রশাসনের। আদালতের নির্দেশে পরিচালিত উচ্ছেদ অভিযান তহসিলদারের পূর্ববর্তী ভুল জরিপের কারণে অসম্পূর্ণ থেকে যাওয়ায় উত্তর জেলার পানিসাগর মহকুমার রামনগর এলাকায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের রায় পেলেও মামলাকারী তপন দেব এখনও তার বৈধ জমির সম্পূর্ণ দখল ফিরে পাননি। মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে আদালতের নির্দেশ কার্যকর করতে উচ্ছেদ অভিযান চালানো হয়, কিন্তু অভিযানের সময় পূর্ববর্তী জমি জরিপে অসঙ্গতি ধরা পড়ে। অভিযোগ তহসিলদারের ভুল পরিমাপ ও সীমানা নির্ধারণের কারণে প্রকৃত জমির অবস্থান নিয়ে জটিলতা তৈরি হয়, ফলে আদালতের রায় অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তপন দেব বলেন, আদালতের রায় পাওয়ার পরও প্রশাসনিক ত্রুটির কারণে তিনি তার ন্যায্য জমির পূর্ণ দখল পাচ্ছেন না। অন্যদিকে দীর্ঘদিন ধরে চলান মামলার কারণে বিবাদী পক্ষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে। জমি জরিপে উপস্থিত কর্মকর্তারা জানান, সঠিক সীমানা নির্ধারণের জন্য পুনরায় জরিপ করা হবে এবং আদালতের নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সময়ের অভাবে এদিন জরিপের কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, জমি সংক্রান্ত মামলায় সঠিক জরিপ ও নথিপত্র যাচাই না হলে আদালতের রায় বাস্তবায়নেও জটিলতা দেখা দেয় এবং সাধারণ মানুষকে দীর্ঘ ভোগান্তির শিকার হতে হয়। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। এই জায়গাটা আপনারা কোর্টের আদেশ মূলে বাই করে দিয়ে গেছেন, সেই জায়গাতে ঘর তুলছে ভদ্রলোক। এখন আবার 12 শতক জায়গা বাই করতে গিয়ে একোয়ার করতে গিয়েছে, ওই জায়গাতে কিভাবে আসে? ওই তো কমিশনার মাপার পুরাটা দায়িত্বই কমিশনার। আমরা কোর্টের থেকে আই যাতে শান্তি শৃঙ্খলাভাবে সুন্দরভাবে তো কমিশনার তারা মাপ দিয়ে আমরা সমঝাইয়ে দিলে
আমরা তা ডিগ্রি হোল্ডারকে সব দিয়ে দিই এবং রিটের মধ্যে সই এই ভুলটা কার ওই ভুলটা কার? কমিশনারের রিপোর্ট দেওয়া আছে, এমনকি কমিশনারের লেখা আছে, ম্যাপে আঁকা দিয়ে দিছে আমি 3 শতক দিছি এভাবে এভাবে। তার মানে সমস্ত রেকর্ডে গাওয়া আছে কতটুকু জায়গা 3 শতক দিছে। হ্যাঁ, তো 7 মাস আগে যে হোক আর শুদ্ধ হোক এটা কোর্ট বিচার করব। 7 মাস আগে যেটা রাধারঞ্জন বল্লভ পালের যে জায়গাটা বাই করে দেওয়া হয়েছে 3 শতক জায়গা, সেই জায়গাতে তপন দেবের ঘর ছিল বলে এটা ভাঙা হয়েছে, ঠিক আছে? তো ভদ্রলোকের 15-20 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে? সে ভদ্রলোক কিন্তু কোনো অবজেকশন করে নাই, ঠিক আছে? এখন দেখা গেছে যে 12 শতক জায়গা উনার ন্যায্য জায়গা উনি আপনার কোর্টের আদেশ মূলে পাচ্ছেন না, কিন্তু এখনও যেই জায়গাটা নিয়ে 3 শতকের মধ্যে আপনার সীমানা আবার পড়ছে, ওই ঘরটা ভাঙতে গিয়ে সে আজকে একটা বাধাপ্রাপ্ত হয়েছে আপনারা। তাহলে এই ভদ্রলোকের কম্পেনসেশনটা কে দেবে? এই তো তপন দেবের যে এডুকেশন হয়েছে এটার কমিশনারের ভুল মোতাবেক যদি কোনো কিছু মাপ দেওয়া হয়, এবার জজ বিচার করবে। কমিশনার থেকে অ্যাকশন নিব, পুরো সমস্ত বিয়নের দায়িত্ব নিব। এটা তো যদি ভুল প্রমাণ হয়, দেখেন আপনারা তো মুখে কইতেছেন কোনো কিছু ডকুমেন্ট আমার কাছে এখনো প্রোভাইড করছেন না, এবং কোর্টের রেকর্ডের মধ্যে কি আছে এটা ভুল কোনোদিন কোর্টে কোনো সময় ভুল করতে পারে না। এজ ওয়েল এজ ম্যাপের মধ্যে কিছু একটা আছে যা না দেখলে কোয়া যাইতেছে না আপনারা সামনে। আমরা যাই, আমরা কোর্টে ওইটাও দেখমু। এটা বুঝছো না, এটা মাপার জিনিসটা পুরাটাই কমিশনারের উপরে, আর কমিশনার যে মেজারমেন্টটা দিব এটা আমরা বুঝে এভাবে দিল ম্যাপ সহকারে, রিটার্ন সহকারে, রিপোর্ট সহকারে কমিশনার দিব। এটা কমিশনার আমরা রিপোর্ট সাবমিট আছে এলং ওই দিলাম না, এই স্কেচ ম্যাপ। যদি আপনারা ভাগ মনে করেন তো এটা ইয়ে করতে পারবেন। আজকে যদি এইদিকে না পইরা যদি সামনে ঠিকই পড়তো ঘরের সহকারে শেষ কেসিস ডিসমিস সমস্ত শেষ হয়ে যায়। আপনারা কইতাছেন তহসিলদার যে আসলো উনার ভুল, উনার ভুলের কারণে ভুলের কথা কইতাছি না, ভুলটা কোর্ট বিচার করব। এই তহসিলদার আসলে যে ভুল করছে না, আজকে যে তহসিলদার ভুল করছে এটা কোর্ট বিচার করব। তো আজকে তপন দেবের যে এক্সিকিউশনটা কেন করা গেল না, ওই তো কমপ্লিট কেন করা গেল? টাইম ওভার, এখন কয়টা বাজে? 6টা বাজে যায়। তো জায়গা নিয়ে কোনো ডিসপুট নাই, জায়গা মোটামুটি ঠিক আছে, জায়গার কোনো ডিসপিউট নেই। আমরা কোর্টে দেখেছি রিপোর্ট সাবমিট করে যা পাইছি, আমরা যদি আরো সময় লাগে তো আরো সময় এখানে প্রার্থনা করব। এবং মানে সন্দেহের কারণে আজকে এটা স্থগিত। তো এটা একদিকে তো সন্দেহ পুরো একবারে এই সময়। উদয়পুর এসডিএম অফিসে কর্মচারীদের দেরিতে উপস্থিতির অভিযোগে পরিষেবা ব্যাহত। নির্ধারিত সময় পেরিয়েও একাধিক আসন ফাঁকা থাকায় ক্ষোভ। প্রশাসনের নজরদারির দাবি তুলছেন সাধারণ মানুষ। উদয়পুর মহকুমা শাসক কার্যালয়ে কর্মচারীদের সময় মতো উপস্থিতি নিয়ে ফের প্রশ্ন। বুধবার সকাল 10:30 পর্যন্ত অফিসের একাধিক আসন ফাঁকা থাকায় পরিষেবা ব্যাহত হয়েছে বলে অভিযোগ। সরকারি নির্দেশিকা অনুযায়ী সকাল 9:30 থেকে অফিস শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পরও একাংশ কর্মচারী অনুপস্থিত থাকায় সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে বলে খবর। স্থানীয়দের অভিযোগ, এই ধরনের অনিয়ম সরকারি পরিষেবা ব্যবস্থাকে দুর্বল করছে এবং সামগ্রিক কর্মসংস্কৃতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিষয়টি নিয়ে প্রশাসনের আরও কড়া নজরদারির দাবি উঠেছে। তবে এই ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার অফিসে আসার করার টাইম স্যার? আমার নতুন জয়নি কবে এসেছেন? জয়নি 1 তারিখে। তো কটায় অফিসে আসার কথা আপনাদের? আমরা তো আপনি 9:30। তো এখন কটা বাজে স্যার? দাদা আপনি বুঝতে পারছেন আমার ওয়ার্কিং লোকেশন নাই। এখন কটা বাজে? আমরা এখনো ওয়ার্কিং লোকেশন নাই, 2 মাস পরে আমরা ওয়ার্কিং লোকেশন দেব। ট্রেনিং হয়েছে না? এখন ট্রেনিং হয়েছে না? হ্যাঁ। এমনি তো জানেন 9:30 ডিউটি। ও কি নাম জানি আপনার স্যার? আমার দিব্য সরকার। 1 তারিখে জয়েন করছেন এসডিএম অফিসে? হ্যাঁ, মানে আমার প্রথম চাকরি আর কি। আপনার কি অফিস স্টাফ? হ্যাঁ, আপনার অফিস স্টাফ না? অফিসে স্টাফ নাহলে অফিসে কী করতেছেন? এখন বাজে 10:30। সে যেই হোক, তারা সরকারি কর্মচারী তো, আর তাহলে তো বলে প্রত্যেক দিন এরকম দেরি করে আইয়ে, আজকে প্রথম না। আপনি কেমনি বলে আপনি এই বিশেষ স্টাফ না দেরি করেছে, এই বিশেষ স্টাফই না বলে? ভালো নেই।
এটা দিছিল সাংবাদিকের ছবিটা তোলার পারমিশনটা কে দিছিল? না না, বলতে আপনি যেন আমার ফটো তুলছেন, আমি জানি না আপনি রিপোর্টার হ্যাঁ, কি না। তো এখন তো আপনাদের পরবর্তীতে পরিচয় দেওয়া হয়েছিল। আপনি মানিক সাহেব যেন মানে হ্যাঁ। আসলে কি রিপোর্টার নিয়ে আমি না তো আপনাকে বললাম আমি রিপোর্টার একটা সরকারি অফিসে এসে দেখি যে কোনো পাবলিক ছবি ভিডিও তুলতে পারবো কোনো সারিতে? এডিট তো আমি তাইলে কইছিলাম যে তো আমরা যাবো, আমরা সময় হলে আমরা যাবো। তো আপনি এসে সাংবাদিকের ছবি তুললেন আপনি আচ্ছা একটা কার্ড তো দেখান ভাই। তুমি কি ভাই আমি তোমার আমার পেশ কার্ড দেওয়ার তোমার রাইট কি ভাই? যে কোনো মানুষ আমার না নিব, আমরা হ্যাঁ, যে কোনো তো মানে সরকারি অফিসে এসে একটা সাংবাদিক মানে বিনা মানুষের এসে কি তোমার একটা ছবি নিতে পারবো? ঠিক আছে, যে কোনো মানুষ নিতে পারে, আমি চিনিও না তোমার। ঠিক আছে, কোন তোমার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করল সংবিধান বাঁচাও মঞ্চ। আইনজীবীদের সমস্যার সমাধান বা উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন করার প্রতিশ্রুতি তুলে ধরে প্রচারে নামল সংগঠনটি। আসন্ন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে সামনে রেখে বুধবার কোর্ট চত্বরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করল সংবিধান বাঁচাও মঞ্চ। পাশাপাশি আইনজীবীদের বিভিন্ন সমস্যা সমাধান, বার লাইব্রেরির উন্নয়ন, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা ও নবীন আইনজীবীদের জন্য কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ সহ একাধিক নির্বাচনী প্রতিশ্রুতিও তুলে ধরা হয়। সাংবাদিক সম্মেলনে মঞ্চের নেতৃত্ব জানান, নির্বাচিত হলে আইনজীবীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। বারের সার্বিক উন্নয়ন, সদস্যদের পেশাগত সুযোগ সুবিধা বৃদ্ধি এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে তাদের এই নির্বাচনী লড়াই। প্রার্থী এবং সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী প্রচারের রূপরেখাও তুলে ধরা হয়। সংবিধান বাঁচাও মঞ্চের নেতারা আশা প্রকাশ করেন, আইনজীবী মহলের সমর্থন নিয়ে এবারের নির্বাচনে তারা ভালো ফল করবেন। পর থেকে নবাগত আইনজীবীদের ওয়েলফেয়ার ফান্ড বেনিফিট দেওয়া হবে। হ্যাঁ, এখন এই পদ্ধতিটা আছে, প্রথম বছর যাওয়ার পর দেওয়া হয় না, 5 বছর পরে দেওয়া হয়। আমরা মনে করেছি যে আমরা যারা অনেক দিন হয়ে গেছে প্র্যাকটিস করি, আমাদের তো একটা মোটামুটি অবস্থান আছে, যারা নতুন আসছে তাদের রুজি রোজগার নেই, সেই অবস্থায় বিবেচনা করে আমরা আমাদের দাবির মধ্যে রেখেছি যে বছর তারা এনরোলমেন্ট নিয়ে পারেন মেম্বার হবে, তারপরের বছর থেকেই তারা সমহারে এখানে যে ওয়েলফেয়ার ফান্ড আমাদের বার থেকে দেওয়া সেটা তারা পাবে। বারের সদস্যদের মধ্যে 25 থেকে 65 বছর বয়সের সমস্ত আইনজীবীদের জন্য 5 লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমা করা। অ্যাক্সিডেন্ট যদি হয়, যারা 25 থেকে 65 বছর বয়সের মধ্যে আছে তাদের অ্যাক্সিডেন্টাল কারণে যদি কিছু হয় 5 লাখ টাকা পর্যন্ত বেনিফিট বিমার, সেইটা আমরা বিমা কোম্পানির সাথে যোগাযোগ করে বারের সাথে চুক্তি করে আমরা সে কাজটা করব। বারের নবাগত আইনজীবীদের প্রথম 3 বছর পর্যন্ত মাসিক 5,000 টাকা করে স্টাইপেন্ড প্রদান করার জন্য এটা বার অ্যাসোসিয়েশন করতে পারবে না, এটা সরকারের কাজ। বার অ্যাসোসিয়েশন নির্বাচিত হলে আমরা সরকারের সাথে সক্রিয়ভাবে বিশেষভাবে যোগাযোগ করে এটা আদায় করার চেষ্টা আমরা করব। বারের নবাগত আইনজীবী সহ প্রত্যেক আইনজীবীদের বসার জন্য সুব্যবস্থা করা হবে। সংবিধান মঞ্চের পক্ষে যে কমিটি বিগত দিনে ছিল তারাও বসার জন্য সুবন্দোবস্ত ইতিমধ্যে অনেক ব্যবস্থা করেছে, কিন্তু তারপরে আরও অনেক আইনজীবী রয়েছে। আমরা চেষ্টা করবো যাতে আরও সুন্দরভাবে সবার জন্য একজনের যাতে বসার সিট বাকি না থাকে সেই ব্যবস্থা করার জন্য। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।